এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে সরকারকে নিয়ে যতটা না আলোচনা হচ্ছে তার চাইতে বেশি আলোচনা হচ্ছে নতুন রাজনৈতিক দল এনসিপিকে নিয়ে। এনসিপি এখনও তাদের গঠনতন্ত্র ঠিক করতে পারেনি। এনসিপি এখনও নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদনই করেনি। নিবন্ধন পাওয়া তো অনেক দূরের কথা। তারপরেও এনসিপিকে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে সরকার এক ধরনের ট্রিট করছে। সেই ট্রিট করার ফলে এনসিপিও মনে মনে ভেবে ফেলেছে তারা বাংলাদেশে একটা ফ্যাক্ট। কিন্তু তাদের বাস্তবতা ঢাকার বাইরে। তাদের জনপ্রিয়তা বলা যায় যে শূন্যের কোঠায়, যেখানে তারা সরকারের দ্বারা এক ধরনের প্রমোটেড হচ্ছে, সরকার প্রমোট করছে এবং সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি তো বলেই দিয়েছেন যে বৃহৎ রাজনৈতিক দল এনসিপি। সুতরাং বাস্তবতা যদি আমরা পর্যবেক্ষণ করতে চাই তাহলে দেখা যাবে যে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চল কেন্দ্রিক এই রাজনৈতিক দল যাদের গুটি কয়েক সমর্থক রয়েছে, কারণ এর সঙ্গে যদি আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মিলিয়ে ফেলেন তাহলে ভুল করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি দুটা কিন্তু ভিন্ন সত্তা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আপামর জনতা ছিল, সবাই আমরা ছিলাম, থেকে একটা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। কিন্তু এনসিপি যখন হয়েছে তখন তারা একটা সেপারেট রাজনৈতিক দল, একটা নতুন মতাদর্শ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা সেখানে গিয়েছে, বাকি প্রায় সবাই বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে এসেছে। সেই এনসিপিকেই সরকার যখন অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, তখন কোনো রাজনৈতিক দলের নেতা যদি এরকম মন্তব্য করেন যে দলের নিবন্ধন নেই তাদের কথাই নির্বাচন পিছালে দায় কিন্তু সরকারকেই নিতে হবে। নির্বাচন পেছানোর প্রসঙ্গ চলছে এবং এনসিপির কথাতেই নির্বাচন পেছানোর তত্ত্ব সামনে নিয়ে আসা হচ্ছে। এজন্য এই সরকারকেই দায় নিতে হবে এমন দাবি করেছেন একজন রাজনৈতিক নেতা। কেন এই দাবি করলেন, এনসিপির আদতে জনপ্রিয়তার অবস্থা কি, সেই আলোচনা করবো এই ভিডিও। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম এনসিপির কথায় এবং এনসিপির কথায় নির্বাচন পিছিয়ে দেওয়ার যে তত্ত্ব সামনে আসছে, সেই তত্ত্বকে কেন্দ্র করে বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুক তিনি মন্তব্য করেছেন। কালের কণ্ঠ যে খবরটা করেছে, তিনি মন্তব্য করেছেন যে দলের নিবন্ধন নেই তাদের কথাই নির্বাচন পেছালে দায় আপনার, প্রধান উপদেষ্টাকে ফারুক। আপনারা স্ক্রিনশটটা দেখে নিতে পারেন। এই শিরোনামে যে খবরটা করা হয়েছে সেখানে বলা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেছেন যে দলের নিবন্ধন নেই যাদের রাজধানী ঢাকা কেন্দ্রিক, সেই দলের কথা শুনে যদি আপনি নির্বাচন পেছান তাহলে এর দায়িত্ব সব আপনাকে বহন করতে হবে। আমরা আপনার কাছে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন চাই, যে নির্বাচনের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠিত হবে, যারা সংসদে যাবে, পল্লী বিদ্যুৎ, সচিবালয়, বন্দর সহ সব কিছু নিয়ে কথা বলবে, সমাধান করবে। জাতীয় প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। গত 9.5 মাস অতিবাহিত হলো, এখনও কেন নির্বাচন নিয়ে আপনার কাছে সদুত্তর পায় না? এই 9 মাসে আপনি দেশের কি উন্নয়ন করেছেন? মানুষের দাবি দেওয়া পূরণ করতে পেরেছেন? শিল্প খাত সহ বিভিন্ন খাত কোনো উন্নয়ন করেছেন? পারেননি বলেই এখন জনগণ নির্বাচন চাইছে। জনগণ আপনাকে সরকারে বসিয়েছে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য। এখনও সেই নির্বাচনের রোডম্যাপ দেননি। নির্বাচনের কথা বললে একটি পক্ষ আপনার প্রতিদ্বন্দ্বী করে। আমরা আপনার প্রতিদ্বন্দ্বী না, আপনার প্রতিদ্বন্দ্বী হতে চায় না, আপনার সমালোচনাও করতে চায় না, কিন্তু জনগণ আপনার সমালোচনা করেন। জনগণের ভোটের অধিকারের জন্য গত 17 বছর আমরা আন্দোলন করেছি, নির্যাতনের জুলুমের শিকার হয়েছি, জেল খেটেছি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আপনার কাছে দাবি জানাচ্ছি, আমাদের এই দাবি চলমান থাকবে। দয়া করে নির্বাচনের রোডম্যাপ দেন। শিরোনামে চলে যাই। তিনি যেটা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে যে দলের নিবন্ধনই নেই, যে দল এখন পর্যন্ত নিবন্ধন পায়নি, যে দল সবেমাত্র জন্ম লাভ করলো, যে দলের এখনও গঠনতন্ত্র তৈরি হয়নি, সেই দল কৌশলে নির্বাচন পেছানোর কথা বলছে। বিএনপি যখন নির্বাচনের কথা বলছে তখন বিএনপিকে আক্রমণ করছে যেন নির্বাচনের কথা বলাই এক ধরনের পাপ। যে দলের মূল রাজনৈতিক এজেন্ডাই ছিল, এখন পর্যন্ত মূল রাজনৈতিক এজেন্ডাই হচ্ছে আওয়ামী বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন কথা বলা, এছাড়া তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। যারা এখন পর্যন্ত কোনো গঠনতন্ত্র তৈরি করতে পারেনি, সেই দলের কথাই এবং সেই দলকে বৃহৎ দল
হিসেবে চিহ্নিত করে সেই দলের কথাই যদি নির্বাচন পেছানোর কথা সরকার ভাবেন, তাহলে সেই দায় প্রফেসর ইউনূসকে নিতে হবে, এমন কথাই জয়নুল আবেদিন ফারুক বললেন। এই কথার বাস্তবতা কি নেই? অবশ্যই বাস্তবতা রয়েছে, কারণ এনসিপির থিওরিতেই সরকার চলছে, এটা এখন মোটামুটি ওপেন সিক্রেট, এটা আর রাগঢাক করার কিছু নেই। বিএনপি থেকে, বিভিন্ন দল থেকে যখন বারবার নির্বাচনের কথা বলা হচ্ছে, এবং বিশেষ করে বিএনপির মতো বৃহৎ দল থেকে যখন নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেওয়ার কথা বারবার বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাইলেন, সেই সংকটকালীন সময়েও বিএনপির সঙ্গে মিটিংয়ে বিএনপি সেই দাবি জানালো, উপদেষ্টাদের পদত্যাগ দাবি জানালো, তখনও প্রধান উপদেষ্টার একগুঁয়ে অবস্থান ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, বললেন জুনের মধ্যেই নির্বাচন হবে, 30শে জুন পার হবে না। এবং প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে বললেন আমি প্রয়োজনে লিখে দেব 30 জুন পার হবে না, 1 জুলাই পর্যন্ত যাবে না, 1 জুলাই পর্যন্ত যদি যায় তাহলে আমার পদত্যাগ পত্র গৃহীত হবে, এমন এই মর্মে আমি লিখিত দিতেও রাজি, আপনারা বিশ্বাস করেন আমার কথায়? আপনার কথাই তো সবাই বিশ্বাস করতেই চায়, কিন্তু হোয়াই নট ডিসেম্বর, হোয়াই জুন? যখন আপনি সংস্কারের কথা বলছেন, তখন সংস্কারের আমরা যে 13টা পয়েন্ট জানি, সেই 13টা প্রধান পয়েন্ট, সেই 13টা প্রধান পয়েন্টের 13টাতেই তো বিএনপি আপত্তি জানিয়েছে। তাহলে আপনি সংস্কার করবেন কিভাবে? সংস্কার কি আপনি এনসিপির কথাই করবেন, কিংবা সংস্কার কি আপনি জামাতের পরামর্শ করবেন, বিএনপিকে বাইপাস করে সংস্কার করবেন? সংস্কারের 13টা প্রধান পয়েন্ট কি ছিল? প্রধানমন্ত্রী 2বারের বেশি হতে পারবে না, প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবে না, অর্থাৎ দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী 2 জন হতে হবে, প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না, সেটাও ভিন্ন আরেকজন হতে হবে, সংখ্যানুপাতিক উচ্চকক্ষ হতে হবে, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি করতে হবে, এনসিসির মাধ্যমে সাংবিধানিক নিয়োগ দিতে হবে, নারী আসনে সরাসরি নির্বাচন হতে হবে, সংবিধান সংশোধনে গণভোট হতে হবে, জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি করতে হবে, রাষ্ট্রীয় মূলনীতিতে বহুত্ববাদ আনতে হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করতে হবে, নির্বাচন পদ্ধতি কিভাবে হবে, চলমান পদ্ধতি নাকি সংখ্যানুপাতিক পদ্ধতি, সেটার ব্যাপারে, এছাড়া সংস্কার বাস্তবায়ন পদ্ধতি কেমন হবে, এই সব ব্যাপারে বিএনপি না বলেছে। শুধুমাত্র প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস, এই ব্যাপারে বিএনপি বলেছে যে আংশিক রাজি, কিন্তু সেই ব্যাপারেও আলোচনা করতে হবে। তাহলে বিএনপি যখন প্রায় সবগুলো 13টা পয়েন্টেই রাজি হচ্ছে না, তখন আপনি সংস্কার কিভাবে করবেন? এনসিপির কথাই আপনি সংস্কার করবেন? এনসিপি যা বলবে তাই সংস্কার করবেন? এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই দুটোকে যদি এক করে ফেলেন, তাহলে সেটা ভুল হবে, সেটা বিশ্লেষকরা বলছেন। কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের রূপরেখা ছিল সবার অংশগ্রহণ, সব দল মত নির্বিশেষে সবার অংশগ্রহণ, যেখানে দেশের আপামর জনতা সবাই অংশগ্রহণ করেছিল। কিন্তু এনসিপি কি সবার? এনসিপি তো একটা নির্দিষ্ট মতাদর্শের রাজনৈতিক দল, যেখানে ওই বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন নেতা নেতৃত্ব দিচ্ছেন, এটাই শুধু মিল, এছাড়া তো আর কোনো মিল নেই। সুতরাং একটা রাজনৈতিক দলকে যদি আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভেবে সেটাকে মিলিয়ে ফেলেন, তাহলে জুলাই আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটেও নতুন করে শঙ্কা তৈরি হবে, এমন আলোচনাও চতুর্দিকে রয়েছে। জয়নুল আবেদিন ফারুক স্পষ্ট করেই যেটা বলতে চাইলেন, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, যে সরকার বারবার বিভিন্ন মিটিংয়ে এনসিপিকে ডাকছে, এনসিপির জন্য যমুনার দরজা খোলা, যখন ইচ্ছা তখন যেতে পারছে। বিএনপি সময় চেয়েও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে পারছে না, জামাত দেখা করতে পারছে না, এনসিপি যখন ইচ্ছা দেখা করতে পারছে, অথচ সেই এনসিপির কোনো গঠনতন্ত্র নেই, সেই এনসিপির নিবন্ধন নেই, সেই এনসিপির বয়স মাত্র, তারা গত 28শে ফেব্রুয়ারি জন্মলাভ করেছে। 3 মাসের একটা রাজনৈতিক দলকে নিয়ে আপনারা যেভাবে মাতামাতি করছেন, তাতে করে বহু বছরের রাজনৈতিক দল যারা আজকে এখন আওয়ামী লীগকে যে কোনো কারণেই হোক, আওয়ামী লীগ নির্বাসিত, আওয়ামী লীগকে পাত্তা দিচ্ছেন না, সেটা ঠিক আছে, কিন্তু বিএনপিকেও যদি পাত্তা না দেন, তাহলে এটা হিতে বিপরীত হয়ে যাবে। এই তত্ত্ব কাজে দেবে না। এই তত্ত্ব কাজে যখন দেবে না, তখন প্রফেসর ইউনূসের সম্মানহানি হবে। আর প্রফেসর ইউনূসের আশেপাশে থেকে যারা প্রফেসর ইউনূসের সম্মানহানির এই এজেন্ডাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছেন, আমার মনে হয় তাদেরকেও প্রফেসর ইউনূসের চেনা উচিত, যে কথাগুলো অনেকেই অনেকভাবে বলার চেষ্টা করছেন, আদতে তিনি চিনতে পারবেন কিনা, চিনে উঠে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন কিনা, বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দিতে পারবেন কিনা, এবং এনসিপির কারণে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সরকারের দূরত্ব যারা তৈরি করেছে, তাদেরকে চিহ্নিত করে সরিয়ে দিতে পারবেন কিনা, তার উপরেই নির্ভর করবে এই সরকারের সফলতা এবং ব্যর্থতা। কোন দিকে যাবে সরকার, সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে। দর্শক, আপনার কি মনে হয়, জয়নুল আবেদিন ফারুক যে কথা বললেন সেই কথা কি সমর্থনযোগ্য, নাকি তার কথা সমর্থন করা যায় না? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।